আসসালামু আলাইকুম। এডুটিউব বিডিতে তোমাদের স্বাগতম। আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শবনম রবি, প্রভাষক হিসেবে কাজ করছি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। আজ তোমাদের সঙ্গে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা ছবি দেখে অনুমান করবে যে আজ আমাদের আলোচনার বিষয় কি। দেখো, এই ছবিটাকে দেখে তোমাদের কি মনে হয়? হ্যাঁ, একজন কৃষক, ঠিকই বলেছ, কৃষক। আরেকটা ছবি দেখাই তোমাদের এখানে। এই ছবি দেখো, এটা দেখে হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, তিনি হচ্ছেন জেলে। আরেকটা ছবি দেখো, হ্যাঁ তাঁত বুনছেন, ইনি হচ্ছেন তাঁতি। আরও কিছু ছবি তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হ্যাঁ, তোমরা গানের কথা বলছো, গান, সঙ্গীত, ঠিকই বলেছ, সমবেত সুর। তারপরে বই দেখে তোমরা বইয়ে কি থাকে, গল্প, কবিতা, অনেক কিছুই থাকে, সাহিত্য। এখন তোমরা অনুমান করার চেষ্টা করো যে এই যে কৃষক, জেলে, তাঁতি, সমবেত সুর, সাহিত্য, এই বিষয়গুলো তোমাদের কোন কবিতায় আছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এই বিষয়গুলো আছে ঐকতান কবিতায়। ঐকতান কবিতাটা কে লিখেছেন তোমরা নিশ্চয়ই সবাই জানো। হ্যাঁ, ঐকতান কবিতা লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, ঐকতান কবিতাটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10ম কবিতা। তবে এখানে আরেকটা বিষয় আছে, এই জন্মদিনে কাব্যগ্রন্থটাও তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে জন্মদিনে কাব্যগ্রন্থ, কিন্তু এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে কবি তার মৃত্যুর মাত্র 4 মাস আগে এই কবিতাটা লিখেছেন এবং প্রবাসী পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল। আর এই কবিতার মোট চরণ সংখ্যা ছিল 83টি। আর তোমাদের বইয়ের স্থান পেয়েছে এখান থেকে 54, আসলে 55টি চরণ স্থান পেয়েছে, 54টি করা হয়েছে, দুইটা চরণকে একসঙ্গে করে। তোমরা এটা মনে রাখবে যে সংক্ষেপ করে তোমাদের দেওয়া হয়েছে। আর কবি সম্পর্কে আমরা এখন একটু জেনে নেই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা সবাই চিনো তাকে। জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে, মৃত্যু 1941 সালে, এবং জন্মস্থান জোড়াসাঁকো, কলকাতায়। তোমরা সবাই আশা করি এটা জানো, ওনার সম্পর্কে খুব ভালো জানো। প্রত্যেকটা ক্লাসই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কোনো কবিতা বা গল্প থাকে, ওনার সম্পর্কে আলোচনা থাকে। আর উনি কিন্তু অনেক ছোটোবেলা থেকেই লিখতেন, কিন্তু ওনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল, ওনার 15 বছর বয়সে মাত্র। তারপর বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের যে প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর গীতাঞ্জলি, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। গীতাঞ্জলি বানানটাও তোমরা ভুল করো। গীত যোগ অঞ্জলি মিলে হয়েছে গীতাঞ্জলি। গীত মানে গান, আর অঞ্জলি কোনো কিছু নিবেদন করা, যুক্ত কর মানে হাত যুক্ত করাটা হচ্ছে অঞ্জলি, কোনো কিছু প্রার্থনা করা, নিবেদন করা। এই যে গানের অঞ্জলি বা গানের নিবেদন হচ্ছে গীতাঞ্জলি। এবং এই কাব্যগ্রন্থের জন্য কবি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এখানে তোমাদের আরেকটা বিষয় জানা দরকার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আসলে কবি কিন্তু, আমরা বলে থাকি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, সত্যিকার অর্থে কবি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এটা ঠিক ওইভাবে বলা উচিতও নয় আসলে। তারপর আমাদের বইয়ে থাকে বা আমরা তোমাদের বলি, এই গীতাঞ্জলি, খেয়া, নৈবেদ্য, আরও কিছু কবিতা এবং গানের যে সংকলন ইংরেজি, সেই দ্য সং অফারিংসের জন্য কবি আসলে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু বেশিরভাগ গান যেহেতু নেওয়া হয়েছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে, গান বা কবিতা আমরা যাই বলি, সেই কারণে আমরা বলি বা বইপত্রে লেখা থাকে যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কবি নোবেল পুরস্কার লাভ করেছেন। আসলে তোমাদের এটা জানা দরকার যে দ্য সং অফারিংসের জন্য কবি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর কবির অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তোমরা দেখে নাও। মানসী, চিত্রা, সোনারতরী, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে। এই জন্মদিনে কাব্যগ্রন্থটা তোমরা দেখছো যে এই ঐকতান কবিতাটা নেওয়া হচ্ছে জন্মদিনে কাব্যগ্রন্থ থেকে। তারপরে কবির কাব্যনাট্য হচ্ছে বিসর্জন, চিত্রাঙ্গদা, কাহিনী কবিতা সংকলন আছে,
তোমরা কবি আসলে মহাকাব্য বাদ দিয়ে আর সব কিছুই রচনা করেছেন। উপন্যাস আছে, চোখের বালি, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, গোড়া, শেষের কবিতা। শেষের কবিতায় গিয়ে তোমরা অনেক সময় ভুল করো। আমরা এমসিকিউ প্রশ্নের মধ্যে যদি থাকে যে শেষের কবিতা কোন ধরনের রচনা কবির, তোমরা অনেক সময় কাব্যগ্রন্থ লিখে দাও বা কাব্যগ্রন্থটা মনে করো যে কাব্যগ্রন্থ হবে শেষের কবিতা। এটা সবসময় তোমরা খেয়াল রাখবে যে শেষের কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের নাম। তারপরে কবি অনেকগুলো নাটক রচনা করেছেন, তার মধ্যে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। এই ডাকঘর নাটকটা তোমরা অনেক সময় স্কুলে অভিনয় করো বা কলেজে সে অভিনয় করো, তোমাদের অভিজ্ঞতা আছে সম্পর্কে। এই কবি সম্পর্কে যে তথ্যগুলো তোমরা জানলে মনে রাখার চেষ্টা করবে, কারণ ক্লাসের শেষে আমি তোমাদের কাছে আবার জিজ্ঞেস করতে পারি। আমরা একটু শব্দের অর্থ কয়েকটা দেখে নেই যে এই কবিতায় অনেক অনেক শব্দ রয়েছে। তোমরা হয়তো কিছু জানো, কিছু আবার জানো না। আমরা কয়েকটা শব্দের অর্থ জেনে নেই। সঙ্গীত সভা, দেখো সঙ্গীত সভা, হ্যাঁ তোমরা একটা ছবি দেখো। সঙ্গীতের যে সভাটা সেটাকে আমরা কি বলতে পারি? সহজ বাংলায় গানের আসর। তারপরে দেখো মুখ, এখানেও তোমরা সঙ্গীত সভাটা সবাই মোটামুটি পেরেছিলে ছবি দেখার আগে। মুখটা হয়তো একটু নিয়ে ভাবছো যে এই জিনিসটা আবার কি। ছবি দেখলে হয়তো বা তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তোমাদের অনুমান ঠিক আছে। মুখ মানে যে কথা বলতে পারে না, সে হচ্ছে বোবা। আমরা বলতে পারি, অনেক সময় আমরা বোবা বলি সহজভাবে, আবার যে কথা বলতে পারে না এভাবেও তোমরা বলতে পারো। তারপরে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিগুলো দেখো। আমরা এই কবিতার কিছু উল্লেখযোগ্য চরণ নিয়ে আলোচনা করতে পারি ছবি দেখে দেখে। যে পৃথিবীটা অনেক বড়, তাই না? এখানে কবি বলতে চেয়েছেন যে পৃথিবীটা অনেক বড়, দেশে দেশে কত না নগর, রাজধানী। এই কবিতাগুলো, এই কবিতায় বলার অনেক উদ্দেশ্য আছে কবির। যে কবি যখন শেষ জীবনে এসে উপনীত হয়েছেন, তখন নিজেকে উপলব্ধি করতে পেরেছেন, নিজের পেছনের দিনগুলোর কথা কবি মনে করেছেন যে আমি কি সাহিত্য রচনা করেছি, তার মধ্যে কি পূর্ণতা আছে, অপূর্ণতা আছে, এগুলো নিয়ে ভেবেছেন। আবার কিছু মানুষ তার সমালোচনাও করেছিলেন নোবেল পুরস্কার লাভ করার পরেও, যে কবি তো অনেক কিছু লিখেছেন কিন্তু সাধারণ মানুষের কথা তার কবিতায় খুব কম এসেছে। কিন্তু কবি এতটাই উদার মনের ছিলেন যে উনি তার সেই নিন্দার কথাটা মেনে নিয়েছিলেন। মেনে নিয়েই তিনি তার এই কবিতাটা লিখেছেন যে আসলে এই পৃথিবীটা অনেক বিপুল, এই পৃথিবী অনেক বিশাল এবং কত দেশে কত রকম নগর রাজধানী রয়েছে, তার কোনো হিসেব নেই। আরও কিছু ছবি দেখে আমরা কবিতার লাইনগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারি। দেখো, সরি, দেখো এই যে এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, নদী। এটা হচ্ছে নদী, আর এটা পাহাড়। ঠিকই বলেছো, পাহাড়ের আরেকটা প্রতিশব্দ আছে গিরি, আর এটা হচ্ছে মরুভূমি। আর এই পাশে এই জীবটার নাম কি তোমরা জানো? হ্যাঁ, দেখো আমরা কিন্তু অনেক জীবেরই নাম জানি না, অনেক পশু প্রাণী গাছপালার আমরা নাম জানি না। এই গাছটারও হয়তো আমরা কেউ দেখি নাই বা নাম জানি না। সেটাই কবি বলতে চেয়েছেন যে এত বিপুল, এত বিশাল যে পৃথিবী, এর মধ্যে কত কিছু রয়েছে। দেখো, তোমাদের কবিতা বইয়ের কবিতাগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারে লাইনগুলোর সঙ্গে, যে মানুষের অনেক কীর্তি রয়েছে, কত নদী, গিরি, সিন্ধু, মরুভূমি রয়েছে পৃথিবীতে, কত অজানা জীব, কত অপরিচিত তরু রয়েছে, যে এই জীবটাকে আমরা চিনি না আসলে এই জীবটা কী। আবার এই তরুর নাম কি বা এই গাছের নাম কি আমরা হয়তো অনেক জানি না। রয়ে গেল অগোচরে। অগোচরে মানে অক্ষির আড়ালে, যে আমাদের অজানা রয়ে গিয়েছে। বিশাল বিশ্বের আয়োজন, মানে এই পৃথিবীটা যেমন বিশাল বিপুল, তেমনি এই পৃথিবীর আয়োজনটাও অনেক ব্যাপক। মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। কিন্তু আমরা যে আমাদের যে ক্ষুদ্র জীবনে, এই ছোট জীবনে আমরা কিন্তু সেই পুরো পৃথিবী সম্পর্কে জানতে পারি না বা জানার সেই সুযোগ হয় না। কবি সেটা বলেছেন যে আমাদের মনটা পড়ে থাকে আসলে এই যে এরকম একটা জানালার, আমরা যদি পৃথিবীর সঙ্গে তুলনা করি আমাদের সেই আমরা এইরকম একটা জানালার মতোই আমরা ক্ষুদ্র কোণে আমাদের মনটা পড়ে থাকে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু ছবি দেখি। তোমাদের বইয়ের কবিতার সঙ্গে মিলিয়ে বোঝার চেষ্টা করো। যে দেখো, যে সেই ক্ষোভে পড়ি
কবি বলতে চেয়েছেন যে যেহেতু আমার পৃথিবীর সব কিছু জানা সম্ভব না বা দেখা সম্ভব না, এই দুঃখে মানে ক্ষোভ বলতে এখানে কবি দুঃখ বলে বুঝিয়েছেন যে এই দুঃখে আমি কি করেছি, নানা রকম ভ্রমণ বৃত্তান্ত, ভ্রমণ কাহিনী আমি পড়েছি এবং অনেক উৎসাহ নিয়ে আমি পড়েছি এবং যেখানে যে সুন্দর পৃথিবীর নানা রকম বর্ণনা, চিত্রময় বর্ণনার বাণী পেয়েছি, কথাগুলো আমি পেয়েছি, সেগুলো কুড়িয়ে এনেছি। কবি কি করেছেন, তার যে জ্ঞানের দীনতা, দেখো কবি এখানে কতটা উদারতার পরিচয় দিয়েছেন যে এত বড় মাপের একজন মানুষ হওয়ার পরও তিনি কিন্তু বলেছেন যে জ্ঞানের দীনতা, সেই নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কথা বলেছেন। এখানে এই কবিতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে রবীন্দ্রনাথের মতো একজন বড় মাপের মানুষ, নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে, বিশ্বকবি হিসেবে পরিচিত, তারপরও তিনি ওনার জ্ঞানটাকে বলেছেন যে আমার জ্ঞানের দীনতা আছে, মানে জ্ঞানের সীমাবদ্ধতা আছে। এবং আমি কি করি, বিভিন্ন ভ্রমণ বৃত্তান্ত, বিভিন্ন বইপত্র পড়ে আমি যেখানে যত চিত্রময় বর্ণনার বাণী পেয়েছি সেটা আমি ভিক্ষালব্ধ ধনে আমি পূর্ণ করেছি। আমার জ্ঞানটাকে কীভাবে পূর্ণ করেছি, যে সেই ভিক্ষালব্ধ ধন, এই যে নানা রকমের ধ্রুপদী সাহিত্য বা ভ্রমণ বৃত্তান্ত বিশ্বের উনি পড়ে মনে করেন যে ওনার যে জ্ঞানের সীমাবদ্ধতা ছিল সেটা পূর্ণ করার চেষ্টা করেছেন। কাজী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শেখার কোনো শেষ নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষই যদি এই কথা বলতে পারেন তাহলে আমরা আসলে তার কাছে তো কিছুই না, এই জন্য শেখার কোনো শেষ নাই। শেখার সবার কাছ থেকেই শেখার মতো অনেক কিছু আছে, তোমরা এটা সবসময় মনে রাখবে। তারপরে দেখো, এটাও তোমরা কবিতার লাইনের সঙ্গে মেলাতে পারবে যে আমি পৃথিবীর কবি। এখানে উনি নিজেকে পৃথিবীর কবি বলেছেন, কারণ যে বিশ্বকবি হিসেবে মর্যাদা লাভ করেছিলেন যখন উনি নোবেল পুরস্কার লাভ করেছেন, তারপর এই জন্য বলেছেন যে আমাকে সবাই বিশ্বকবি বলে বা আমি পৃথিবীর কবি এই হিসেবে যতই চারিদিকে ধ্বনি উঠুক না কেন, আমার বাঁশির সুরে সাড়া জাগবে তখনই যখন কি হবে, সেই স্বর সাধনায়, যেমন সঙ্গীতের একটা মিলিত স্বর, ঐকতান শব্দটার অর্থই হচ্ছে মিলিত স্বর। সেই সঙ্গীতে যেমন অনেকগুলো বাদ্যযন্ত্রের মিলিত স্বর না হলে সঙ্গীতটা সম্পূর্ণ হয় না, সুন্দর হয় না, তেমনি এই যে কবি মনে করেন তার লেখাগুলো যদি তেমন সবার মাঝে ছড়িয়ে দিতে না পারেন, সবার কথা যদি লেখায় উঠে না আসে, তাহলে তার মধ্যে কোনো একটা ফাঁক থেকে যাবে। কবি সেটা মনে করেছেন। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃতির ঐকতান স্রোত, তোমরা এটা খেয়াল করো যে প্রকৃতির মধ্যে, সঙ্গীতের মধ্যে যেমন এক ধরনের ঐকতান আছে, মিলিত স্বর আছে, তেমনি প্রকৃতির মধ্যে আছে। প্রকৃতি কিন্তু একটা নিয়মের মধ্যে চলে, এজন্য কবি বলেছেন যে প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক থেকে। এক একজন কবি হয়তো এই যে প্রকৃতির এক একটা বিষয় নিয়ে সাহিত্য রচনা করেন কিংবা কবিতা রচনা করেন, এবং কি সবার সাথে কি করতে হবে, যে সেই প্রকৃতির যে ঐকতান স্রোত আছে, একতা আছে, সবার সাথে আমাদের সেই মেলবন্ধন ঘটাতে হবে, সবার সাথে আমাদের মিলতে হবে, তাহলে আমরা সত্যিকারের আনন্দ লাভ করতে পারবো। সাহিত্য সাধনা দিয়ে বা আমরা জীবনকে পরিপূর্ণ করার জন্য আমাদের কি করতে হবে, সবার সাথে প্রকৃতির যেমন একটা মিলিত ঐকতান স্রোত আছে, তেমনি আমাদের সবার সঙ্গে একটা মিলন ঘটাতে হবে, যোগ ঘটাতে হবে। কবি এখানে নিজের কথা বলেছেন, দেখো একটু খেয়াল করে দেখো। কবির সম্পর্কে তোমরা জানো যে উনি এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। উনি কিন্তু চাইলেই সাধারণ মানুষের সঙ্গে মিলতে পারতেন না, এই জন্য উনি বলেছেন, উনি চেষ্টা করেছেন এই যে পাইনে সর্বত্র প্রবেশের দ্বার, উনি কিন্তু সবার সঙ্গে সেইভাবে মিশতে পারে না। ওনার জীবনযাত্রার বেড়াগুলো এখানে বাধা হয়েছিল, মানে উনি এখানে বোঝাতে চেয়েছেন উনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উনি চাইলেও সব সাধারণ মানুষের সঙ্গে সেইভাবে মেশার তিনি সুযোগ পাননি। তারপরে দেখো যে কবি কী বলেছেন, যে চাষি খেতে হাল চাষ করে, তাঁতিরা কী করেন, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো যে তাঁতি তাঁত বনে। আর এই ছবিটা দেখো, এখানে কত রকম কাজের কথা বলা হয়েছে, তাই না? কত রকমের কাজ, সবাই যে বিচিত্র কর্মভার, হ্যাঁ এই যে সাধারণ মানুষের বিচিত্র কর্মভার, এবং সেটার উপরেই কিন্তু যে জগৎ সংসারটা চলছে। কবি বলেছেন যে আমরা অনেক সময় সাধারণ মানুষকে অবহেলা করি, কিন্তু এই সাধারণ মানুষের উপর নির্ভর করেই, তাদের বিচিত্র কর্মভারের উপর নির্ভর করেই কিন্তু এই পৃথিবীর জগৎ সংসারটা চলছে। কাজেই আমাদের কি করতে হবে,
এই যে কবি নিজের জীবনটাকে কিন্তু কি মনে করেছেন যে নির্বাসনের মতো। আমরা জেলখানায় থাকলে যে ধরনের জীবনযাপন করি, কবি তার আসলে একটু দুঃখ করে এখানে বলেছেন যে আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, আমি সেখানে সমাজের উচ্চ মঞ্চে ছিলাম ঠিকই, কিন্তু সেটা ছিল কি একটা সংকীর্ণ বাতায়নের মতো, এবং সেটা এক ধরনের নির্বাসন, মানুষের জীবনের সেটা এক ধরনের নির্বাসনের মতোই ছিল। এই জন্য কবি মনে করেন যে যাদের উপর এই সাধারণ মানুষের উপর ভর করেই জগৎ সংসারটা চলছে, তাদের সঙ্গে আমি সেভাবে মিলতে পারিনি। তারপরে কবি এটাও বলেছেন যে কবি মাঝে মাঝে চেষ্টা করেছেন সেই ওপারার প্রাঙ্গণের ধারে যেতে, মানে ওই সাধারণ মানুষের কাছাকাছি যেতে। উনি যে একদমই চেষ্টা করেননি তা না, কখনো কখনো ওনার ইচ্ছে হয়েছে সবার সঙ্গে মেশার, কিন্তু সেই সুযোগ বা সাহস উনি পাননি, সেভাবে মিশতে পারেননি সবার সঙ্গে। এবং উনি মনে করতেন যে জীবনের সাথে আসলে জীবনের সংযোগ ঘটা দরকার সবার সঙ্গে, তা না হলে কি হবে, এই যে কৃত্রিম পণ্যে ব্যর্থ হবে গানের পসরা। আমরা সাহিত্য সাধনা করি বা যাই করি না কেন, সেটা আসলে কৃত্রিম হয়ে যাবে যখন সবার মাঝে সেগুলো আমরা পৌঁছাতে না পারবো, বা সবার সঙ্গে সবার কথা আমাদের সঙ্গীতে বা সাহিত্যে তুলে আনতে না পারবো, তাহলে সেটা এক ধরনের কৃত্রিম সাহিত্য হবে বা কৃত্রিম সঙ্গীত রচনা হবে। কবি সেটা মনে করতেন। এবং সেই কারণেই কবি বলছেন যে আমি আমার নিন্দার কথা মেনে নেই। যারা আমার সমালোচনা করে বা নিন্দা করে, আমি তাদের প্রতি মোটেও রেগে নেই, বরং আমি আমার নিন্দার কথাটা মেনে নেই, এবং আমার যে সুরের অপূর্ণতা রয়েছে, আমার সঙ্গীত সাধনার বা সাহিত্য সাধনার যে অপূর্ণতা রয়েছে, সেটাও আমি স্বীকার করে নেই। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি যে সাহিত্য রচনা করেছেন, এখানে দুটো পথ আছে। পথ দিয়ে দেখানো হয়েছে কবির সাহিত্য বা সঙ্গীত রচনা বিচিত্র পথে গেলেও সর্বত্রগামী হয়নি। কবি যে শুধু একদমই একটা বিষয় নিয়ে কবিতা লিখেছেন তা না, কবি নানা বিষয় নিয়ে কবিতা লিখেছেন, বিচিত্র পথে তার কবিতা গিয়েছে, সঙ্গীত গিয়েছে, কিন্তু সেটা হয়তোবা সর্বত্রগামী হয়নি। কবি এই জন্য কী করছেন দেখো, কৃষাণের শরিক যেজন, যারা আসলে কবি এমন একজন কবির জন্য, এমন একজন বা ঠিক একজন না, এমন কবিদের জন্য অপেক্ষা করছেন যে কবি মাটির কাছাকাছি মানুষের কথা যে বলতে পারবে তার কবিতায়, তার সঙ্গে সম্পর্ক ভালোভাবে মিশতে পারবেন, সাধারণ মানুষের সাথে মিশে তাদের কথা সাহিত্যে তুলে আনতে পারবেন, এরকম একজন কবির জন্য অপেক্ষা করে আছেন। কান পেতে থাকা মানে আসলে অপেক্ষা করা, এই যে এরকম একজন কবির জন্য যে আছে মাটির কাছাকাছি। দেখো, সে কবির বাণী লাগি কান পেতে আছে। সেই কবির কথাগুলোর জন্য কবি অপেক্ষা করছেন এবং প্রত্যাশা করছেন যে এমন কবি আসুক ভবিষ্যতে, যারা এই সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারবেন এবং তাদের কথা তাদের সাহিত্যে এবং কবিতা গানে তুলে আনতে পারবেন। এবং কবি আরও প্রত্যাশা করেছেন যে সেই কবি কী করবেন, যারা অখ্যাত সমাজে অপাঙ্ক্তেয় বলা হয় তাদের কথা বলতে পারবেন কবিতায়, এবং অনেক মানুষ যারা তাদের মনের কথা বলতে পারে না, তাদের কথা বলবেন কবি, এবং তাদের হৃদয়ে যে বেদনা আছে, মর্মের যে বেদনা আছে, সেগুলো সাহিত্যে তুলে আনতে পারবেন। দেখো, একটা মরুভূমি রসে পরিপূর্ণ করার জন্য যেমন গাছ প্রয়োজন, তেমনি এই যে সাধারণ মানুষেরকে যে আমরা অবজ্ঞা করি, যে তাদের যেমন শুষ্ক মরুভূমি হয়ে যায় চারদিকে পানির অভাবে, সেটাকে যেমন বৃক্ষ রসে পরিপূর্ণ করে তুলতে পারে, তেমনি এই সাধারণ মানুষের জীবনটাকেও আমরা যেন রসে পরিপূর্ণ করে তুলতে পারি। সেই অনাগত কবি এসে যেন সেই কাজটা করতে পারেন, এটা কবির প্রত্যাশা। এবং তাদের যে অন্তরের উৎস আছে
সেই উৎসটা কি করবেন, এই কবি প্রকাশ করবেন, উপরে তুলে ধরবেন। উদ্বারী মনে হচ্ছে উপরে তুলে ধরা বা প্রকাশ করা, সে প্রকাশ করতে পারবেন তার অন্তরের কথা, এরকম একজন কবি প্রত্যাশা করে আছেন কবি। এবং সাহিত্যের অনেক এখন কবি মনে করেন যে অনেক রকমের বাদ্যযন্ত্র আছে আমাদের সঙ্গীতের স্বর মিলিত স্বরে, তার মধ্যে অনেক সময় দেখা যায় যে সেই একতারাটার স্থান হয় না, নতুন নতুন অনেক বাদ্যযন্ত্র এসেছে। তেমনি আমাদের সাহিত্যেও বড় বড় মানুষের কথা বলা হয় অনেক সময়, কিন্তু সাধারণ মানুষের জায়গা হয় না। এজন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যে আমাদের যে সঙ্গীত সভা বা মিলিত স্বরে যার একতারা, সেই একতারারও ঐকতান সঙ্গীত সভায়, সাহিত্যের যে ঐকতান সঙ্গীত সভা, সেখানেও যেন যাদের একতারা তারাও যেন সম্মানের সাথে স্থান পায়, কবি সেটা মনে করেন। আবার দেখো কিছু মানুষ আছে শোকে দুঃখে অনেক সময় বোবা হয়ে যায়, মুখ হয়ে যায়। মুখ তোমরা আগে শব্দের অর্থ দেখেছো যে বোবা হয়ে যায়, তাদের এতই দুঃখ বা শোক যে আর কিছুই তাদের চাওয়া পাওয়ার থাকে না, কিছু বলার থাকে না, যে নত তারা বিশ্বের কাছে যেন সবসময় মাথা নত করে থাকতে শেখে। এরকম কিছু মানুষ দুঃখ পেয়ে পেয়ে এমন হয়ে যায়, আসলে তারা তাদের অধিকারের কথাও বলতে পারে না, এরকমই হয়ে যায়। কিন্তু কবি বলেছেন কাকে গুণী বলেছেন, দেখো ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। এখানে কবি এই যে নতুন যে কবির প্রত্যাশা করেছেন মাটির কাছাকাছি, তাকে গুণী হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে যারা দূরে আছে বা যারা কাছে আছে আমাদের সর্বস্তরের মানুষের কথাই যেন আমরা শুনি এবং তাদের কথা যেন আমরা সাহিত্যে বা সঙ্গীতে স্থান দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এরপরেও যদি কোনো এই কবিতা সম্পর্কে কিছু জানার থাকে, আশা করি কমার্সের মাধ্যমে তোমরা কোনো শব্দের অর্থ কিংবা কোনো কবিতার লাইন বুঝতে না পারলে তোমরা চেষ্টা করবে কমার্স দিয়ে জানার, আমি সহযোগিতা করব। কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের কাছে আমার রইল যে যেহেতু এতক্ষণ ক্লাসে আমরা আলোচনা করেছি অনেক কিছু, যে ঐকতান শব্দের অর্থ কী। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, ঐকতান শব্দের অর্থ হচ্ছে মিলিত স্বর। আর রবীন্দ্রনাথ ঠাকুর অনাগত কবিদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন সাধারণ মানুষের কথা বলে। আর ঐকতান কবিতার মর্মার্থ তোমরা পুরো কবিতার যে অর্থটা, যে মূল ভাবটা, সেটা ছোট করে যখন বলতে পারবে সংক্ষেপে, সেটা হচ্ছে মর্মার্থ। আর ঐকতান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ তোমরা ছবিও দেখেছো ওই কাব্যগ্রন্থ, যে জন্মদিনের কাব্যগ্রন্থ থেকে। তোমরা আবার এখানে আরেকটা ভুল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জন্মদিন লিখে দাও। যখন জ্ঞানমূলক প্রশ্ন থাকে তোমরা লিখে দাও জন্মদিন কাব্যগ্রন্থ, আসলে কবি এই কাব্যগ্রন্থের নাম হবে জন্মদিনে, এটা তোমরা খেয়াল করবে। আর তোমাদের এই কাজ ক্লাসে হয়তো আমরা করতাম, জোড়ায় কাজ ক্লাসে আমরা করে থাকি বা দলীয় কাজ করি। আর বাড়ির কাজও তোমরা আশা করি তোমরা বাসায় এগুলো কাজগুলো করবে, তাহলে অনেক কিছু শেখা হবে। এই বাড়ির কাজ যেগুলো দেওয়া আছে, নতুন শব্দ কী কী তোমরা পেয়েছো এই কবিতায়, কবি পরিচিতি সম্পর্কে, কারণ এগুলো এখান থেকে এমসিকিউ আসে, জ্ঞানমূলক আসে। তারপরে কেন ঐকতার নামকরণ করা হলো এই কবিতার, এই কাজগুলো তোমরা করবে বাড়িতে, তাহলে পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে লিখতে পারবে আশা করি। তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো সে পর্যন্ত।